দর্শক, শরীফ ওসমান হাদির মরদেহ বাংলাদেশে এসেছে সন্ধ্যার পরে। ৬টার কিছু পরে ঢাকা বিমানবন্দরে অবতরণ করে বিমান। তারপরে তার মরদেহ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, যেটা শ্যামলী কলেজ গেটে, সেই জায়গায় এনে হিমঘরে রাখা হয়েছে। অর্থাৎ আজকে রাতে সেখানেই থাকবে তার মরদেহ। আগামীকালকে দুপুর ২:৩০টায় মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা হবে। গতকালকে রাতে ১০টার দিকে তার মৃত্যু খবর ছড়িয়ে পড়ার পরে সারা রাত যে ঘটনাগুলো ঘটেছে ঢাকা সহ সারা দেশে, সেটা একটা অমানবিক ঘটনা এবং অনেকেই সমালোচনা করে বলছেন যে এই ঘটনার পেছনে তৃতীয় কোনো পক্ষ হয়তো ইন্ধন যোগাচ্ছে। এনসিপির পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই ঘটনা যারা ঘটাচ্ছে তারা ওসমান হাদিকে ওন করেন না, তারা অন্য কেউ এই ধরনের বক্তব্য দেয়া হচ্ছে। কিন্তু আমরা দেখছি এই ঘটনার সঙ্গে এই ঘটনাগুলো যারা আবেগে ঘটাচ্ছেন তারা ওসমান হাদির নাম বুকে নিয়েই এগোচ্ছেন। এই ব্যাপারগুলো যথেষ্ট আলোচনা সমালোচনার জন্ম দিচ্ছে। এদিকে এটাকে কেন্দ্র করে বহুজন বহু কথা বলছেন। গত রাতে অন্তত 11টি জায়গায় 11টা বড় ঘটনা ঘটেছে, যে ঘটনাগুলো খুবই গুরুত্বপূর্ণ। কে কি বলছেন, ওদিকে রয়টার্স কি বলছে, বাংলাদেশ সরকার কি বলছে, গভর্নমেন্টের পক্ষ থেকে কি বলা হচ্ছে, ছায়ানটে সংস্কৃতি উপদেষ্টা গিয়ে কি বললেন, সেগুলো একটু বুঝে ওঠার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম গত রাতে ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরে বিক্ষুব্ধ জনতা যে ঘটনাগুলো ঘটিয়েছে সেই ঘটনাগুলোর চুলচেরা বিশ্লেষণ চলছে। সরকারের পক্ষ থেকে বারবার আহ্বান জানানো হচ্ছে শান্ত থাকার জন্য। আজকে আমরা দেখেছি যে এনসিপি শাহবাগে তাদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে। প্রত্যাহার করে তারা বাংলা মোটরে বিক্ষোভ কর্মসূচি করতে চেয়েছে। জুম্মার নামাজের পরে শাহবাগে ব্যাপক উপস্থিতি। বিভিন্ন দিক থেকেই বলা হচ্ছে যে এই ঘটনা, হাদির মৃত্যুর পরবর্তীতে ঘটনাগুলোকে যেন অন্য কোনো খাতে প্রবাহিত করা না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। অনেকেই এটার মধ্যে আবার এই গন্ধও পাচ্ছেন যে এটা নির্বাচন পিছিয়ে দেওয়ার কিংবা নির্বাচন বানচালের একটা পরিকল্পনা, ষড়যন্ত্র, এবং সরকারের কেউ কেউ এই কথা বলছেন। গতরাতে অন্তত 11 জায়গায় বিভিন্ন রকমের হামলা হয়েছে বলে নিশ্চিত করছেন আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন শাহের। আজকে আমরা দেখলাম আল জাজিরা বেশ কয়েকটা নিউজ করেছে বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে। আল জাজিরার ওয়েবসাইটে ঢুকলে বাংলাদেশের যে নিউজ, সেই নিউজের আধিক্য এত বেশি মনে হয় যে পত্রিকাটা বোধহয় বাংলাদেশেরই পত্রিকা। সেই আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন শাহের, তিনি ফেসবুকে একটা পোস্ট দিয়ে জানিয়েছেন 11টি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে গত রাতে। কি ঘটলো তার পোস্টটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে যে খুলনা ও চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের কার্যালয় ও বাসভবনে হামলা, প্রথম আলো ডেইলি স্টারের ঢাকার প্রধান কার্যালয়ে ভাঙচুর এবং অগ্নিসংযোগ, ধানমন্ডি 32 নম্বরে আবারও অগ্নিসংযোগ ও ভাঙচুর, ছায়ানটের কার্যালয়ে ভাঙচুর অগ্নিসংযোগ, ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার সেখানে ভাঙচুর, উত্তরাতে 32টি দোকান ভাঙচুর ও আওয়ামী লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ, রাজশাহীতে ডেইলি স্টার প্রথম আলো কার্যালয় ভাঙচুর, ধর্ম অবমাননার অভিযোগ এনে ময়মনসিংহে এক হিন্দু যুবককে গাছে ঝুলিয়ে পিটিয়ে হত্যা এবং তারপরে পুড়িয়ে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা আমরা দেখেছি।
সাবেক মন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ, নিউ এজ সম্পাদক নুরুল কবিরের ওপরে হামলা। তিনি বলতে চাচ্ছেন যে ওসমান হাদির লাশ সামনে রেখে দেশে নৈরাজ্য অচলাবস্থা সৃষ্টি করেছে কারা, এই প্রশ্ন তুলছেন এবং তিনিও সন্দেহের তীর দিচ্ছেন ওই দিকে যে এটা নির্বাচন বানচালের কোনো পরিকল্পনা কিনা। যাই হোক, এদিকে গত রাতে আমরা প্রথম আলো ডেইলি স্টারের যে ঘটনা ঘটেছে, ডেইলি স্টারে ছুটে যেতে দেখেছিলাম নুরুল কবির, সাংবাদিক, নিউ এজের সম্পাদক। শুধু তিনি নিউ এজের সম্পাদকই না, তিনি সম্পাদক পরিষদের সভাপতি, সেই হিসেবে তিনি গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তাকে লাঞ্ছিত হতে হয়েছে এবং তাকে লাঞ্ছিত হওয়ার এই ঘটনাটা বেশ আলোচিত হয়েছে। তাকে আওয়ামী লীগ উপাধি দেওয়া হয়েছে, আওয়ামী লীগের দোসর বলা হয়েছে, অথচ আওয়ামী লীগের গোটা শাসনামলে আওয়ামী লীগের সব থেকে বেশি সমালোচনা করেছেন এবং সমালোচনায় সব থেকে বেশি সোচ্চার ছিলেন যে মানুষটা, সেই মানুষটার নাম, মানে সাংবাদিকদের মধ্যে অন্তত, সেই মানুষটার নাম নুরুল কবির। তাকে নিয়ে উপস্থাপিকা কাজী জেসিন, জনপ্রিয় উপস্থাপিকা, তিনি ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন, সেই পোস্টটা দেখে নিতে পারেন। সেখানে তিনি বলছেন, তাহলে যাকে তাকে আওয়ামী লীগ বলা যায়? নুরুল কবির শুধু আওয়ামী লীগের সমালোচনা করেই নিজের জীবন এবং পরিবারকে ঝুঁকির মধ্যে ফেলেননি, তিনি ১/১১ সময়কালে আমার দেখা একমাত্র সম্পাদক যিনি কোনো রকম কম্প্রোমাইজ না করে, নানাবিধ হুমকির কাছে মাথা নত না করে পুরো সময় বোল্ডলি প্রতিবাদ করে গেছেন। আজ তাকে বলা হচ্ছে আওয়ামী লীগ। কেউ মব সমর্থন না করলেই তাকে আওয়ামী লীগ বলা হবে? তাহলে এই জন্য হয়েছিল গণ অভ্যুত্থান? সাংবাদিকদের ভেতরে রেখে ভবনে আগুন দিচ্ছেন আপনারা, ভবন পোড়াচ্ছেন নাকি রাষ্ট্রটাই পুড়িয়ে ফেলতে চাইছেন? ভবনের কি শক্তি আছে? সে কি গড়তে পারে নাকি ভাঙতে পারে? গড়ে তো মানুষ, মানুষের চিন্তাকে পোড়াবেন কি করে? এই কথা কাজী জেসিন বলেছেন। আমরা আজকে দিনের বেলার একটা খবর দেখেছি যে সেই ডেইলি স্টার এলাকায় এই ঘটনাটাকে মব একজন বলে গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় তার উপরে উত্তেজিত হয়ে পড়ে উপস্থিত জনতা এবং তারা অস্বীকার করে যে এটা কখনো মব না। তারা প্রশ্ন করে, এটা কি মব? প্রথম আলো ডেইলি স্টারে হামলা করা এটা কি মব? এরকমটাও আমরা দেখেছি। এদিকে আমরা দেখছি যে চিফ অ্যাডভাইজারের পেজ থেকে একটা পোস্ট করা হয়েছে ছায়ানটে হামলার ব্যাপারে। গত রাতে ছায়ানটে হামলা করা হয়েছে, ব্যাপক ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়েছে, হারমোনিয়াম, তবলা এগুলো পুড়িয়ে ফেলা হয়েছে। আমরা সেন্সিটিভিটির কারণে সেই সব ছবি আপনাদের দেখাচ্ছি না। সেখানে আজকে গেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, তিনি গভর্নমেন্টের পোস্টটা শেয়ার করেছেন, সেটা দেখে নিতে পারেন ফারুকের পোস্টটা। সেখানে গভর্নমেন্টের পক্ষ থেকে লেখা হয়েছে যে ছায়ানট ভবন পরিদর্শনে সংস্কৃতি উপদেষ্টা, সিসি ক্যামেরা ফুটেজ দেখে জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে, এমন কথা তিনি বলেছেন। ছায়ানট ভবন পরিদর্শন করেছেন এবং এখানে অনেক বড় লেখা হয়েছে। মূল কথা যেটা, সেটা হচ্ছে ছায়ানট ভবন পরিদর্শন করে সেখানে সিসি ক্যামেরায় দেখে শনাক্ত করে এর যারা অপরাধী তাদেরকে শাস্তির আওতায় আনার কথা বলেছেন এবং সেখানে এই প্রধান উপদেষ্টার এই পোস্টেই বলা হয়েছে যে এটা আগামী নির্বাচন বানচালের একটা চেষ্টা এবং এই চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আবার অন্য আর একটা ফেসবুক পোস্টে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে আরেকটা পোস্ট দেখে নিন চিফ অ্যাডভাইজারের পেজ থেকে। সেখানে বলা হয়েছে প্রথম আলো ডেইলি স্টার সম্পাদকের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোন আলাপ। সেখানে বলা হচ্ছে যে মতিউর রহমান এবং মাহফুজ আনাম দুইজনের সঙ্গে প্রধান উপদেষ্টা ফোনে কথা বলেছেন এবং তাদের সঙ্গে খুব শিগগিরই দেখা হবে, সাক্ষাৎ হবে। এই ব্যাপারে নিন্দা জানিয়েছে সরকার মানে ঘটনা ঘটছে, সরকার নিন্দা জানাচ্ছে। এটা একটা ভালো জিনিস যে সরকারের কাজ বোধ হয় নিন্দা জানানো। এদিকে আমরা দেখছি রয়টার্স এটা নিয়ে একটা বড় প্রতিবেদন করেছে। রয়টার্সের শিরোনামটা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে বাংলাদেশ রকড বাই ডেথ অফ স্টুডেন্ট লিডার, গভর্নমেন্ট ব্লেমড ফ্রিঞ্জ এলিমেন্টস।
সেখানে বলা হচ্ছে নির্বাচনের আগে ছাত্রনেতার হত্যাকাণ্ডে অস্থিরতা দেখা দিয়েছে। বিক্ষোভকারীরা মিডিয়া অফিস, রাজনৈতিক স্থান এবং সাংস্কৃতিক স্থাপনাগুলোতে আগুন ধরিয়ে দিয়েছে। সরকার শোক ঘোষণা করেছে। ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। একজন জনপ্রিয় যুবনেতার হত্যার প্রতিবাদে রাতভর বিক্ষোভের পর ঢাকা এবং অন্যান্য শহর জুড়ে পুলিশ এবং আধা সামরিক বাহিনী বিক্ষোভের সময় শুক্রবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জনগণকে সহিংসতা প্রতিরোধ করার আহ্বান জানিয়েছে, যা জাতীয় নির্বাচনের আগে নতুন করে অস্থিরতার উদ্বেগ তৈরি করেছে, যেখানে তিনি প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল। অর্থাৎ হাদির যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল সেই নির্বাচনটাই এখন অনিশ্চিত হয়ে পড়ছে, এরকমটাই বলছে রয়টার্স। সব মিলিয়ে গত রাত, সারা রাত যে ঘটনাগুলো ঘটেছে, বিশেষ করে ভারতীয় হাইকমিশনে হামলা, ভারতের প্রতিষ্ঠান ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার সেই জায়গায় হামলা, এই হামলাগুলো আমাদের জন্য খুব একটা সুখকর স্মৃতি হয়ে থাকবে না। এছাড়া ছায়ানট ভবনে কেন হামলা করা হলো, ছায়ানটের সঙ্গে হাদির মৃত্যুর কি সম্পর্ক, সেগুলোর মানে মেলানোরও চেষ্টা করছেন অনেকে। সংস্কৃতি উপদেষ্টা গিয়েছেন, সেখানে সমবেদনা জানিয়েছেন। এই হলো সব মিলিয়ে গত রাতের ঘটনার সামারি। আজকে যাকে কেন্দ্র করে এই ঘটনাগুলো ঘটল তাকে, তার মরদেহ আজকে ঢাকায় পৌঁছেছে এবং তাকে হিমঘরে রাখা হয়েছে। আগামীকালকে জানাজা, যেখানে আশা করা যাচ্ছে যে প্রধান উপদেষ্টা এবং মহামান্য রাষ্ট্রপতি সহ সরকারের সবাই উপস্থিত থাকবেন। মহামান্য রাষ্ট্রপতি জানাজায় উপস্থিত হলে সেটাকে কেন্দ্র করে আবার জানাজাতে নতুন কিছু হয় কি না, সেটাও কিন্তু একটা কনসার্নের ব্যাপার। দর্শক, আপনার ভাবনা এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।